আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে এভলিউশন। এভলিউশন এই যে চ্যাপ্টারটা রয়েছে এখানেতে আমরা পড়বো যে পৃথিবীর প্রাচীনকাল থেকে এখনো অবধি কীভাবে একটা ধরনের জীব থেকে এক ধরনের জীব যে সৃষ্টি হয় সেটার বিভিন্ন পদ্ধতিগুলোর সম্পর্কে সেখানেতে পড়বো এবং বিভিন্ন সায়েন্টিস্টের সেখানে কিছু মতবাদ আছে যারা ব্যাখ্যা করেছেন যে কিভাবে একটা জীব থেকে আর একটা জীব সৃষ্টি হয় তাদের সম্পর্কেও এই চ্যাপ্টারটাতে আমরা পড়ব। তো সবার প্রথম দেখো অ্যাকচুয়ালি এভলিউশন কথাটা যেটা যে অভিব্যক্তি যেটাকে বলা হয় সেই এভলিউশন কথাটা এসছে অ্যাকচুয়ালি ইভলভিয়ার বলে একটা শব্দ থেকে, যেটার অর্থ হচ্ছে আনফোল্ড, অর্থাৎ আস্তে আস্তে মানে ধীরে ধীরে খোলা বা ধীরে ধীরে কোনো একটা জিনিসের ক্রমবিকাশ, আস্তে আস্তে পরিবর্তন হওয়া। যে ধরো প্রাচীনকালেতে আমরা জানি যে বানর থেকেই আস্তে আস্তে রূপান্তর হয়ে এখনকার যে উন্নত মানুষ অর্থাৎ আমরা সৃষ্টি হয়েছি তার যে ইতিহাস সেটা অ্যাকচুয়ালি কিন্তু গোটাটাই এভলিউশনের যে ধারা সেটাকে কিন্তু দেখায়। এবং একদম প্রাচীনকালেতে যখন আমরা দেখতাম যে পৃথিবীতে প্রথম যখন জীবনের সূচনা হয় সেখানে দেখবে একদম প্রথম দিকেতে সেখানে পাথর সেখানে ছিল, সেখানে আস্তে আস্তে দেখা যায় যে অনুন্নত যে উদ্ভিদগুলো শ্যাওলার মতো উদ্ভিদ তৈরি হয়, সেখান থেকে মস জাতীয় উদ্ভিদ তৈরি হয়, সেখান থেকে ফার্ন জাতীয় উদ্ভিদ তৈরি হয়, সেখান থেকে দেখো আস্তে আস্তে বড় আকৃতির ব্যক্তবীজী উদ্ভিদ যেগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি জিমনোস্পার্ম সেগুলো তৈরি হয় এবং তারপর সেখান থেকে অ্যাঞ্জিওস্পার্ম অ্যাকচুয়ালি যেগুলোকে গুপ্তবীজী উদ্ভিদ বলা হয় উন্নত উদ্ভিদ সেগুলো সৃষ্টি হয়। তো অ্যাকচুয়ালি বিভিন্ন সময়ে পরিবেশ ধীরে ধীরে পরিবর্তনের জন্য এবং এই যে অ্যাকচুয়ালি যে জীবনের যে সূচনাকাল এটা কিন্তু জীবনের সূচনাকাল থেকে এই যে এখনকার যে যুগ অ্যাকচুয়ালি উন্নত উদ্ভিদ এটা কিন্তু কম সময়ের ব্যাপার নয়, কয়েক কোটি বছর ধরে এই রূপান্তর ধীরে ধীরে চলেছে এবং সেখানে আস্তে আস্তে এক ধরনের জীব থেকে আর এক ধরনের জীবের সেখানে সূচনা লাভ করেছে। এবং বর্তমানে আমরা যেটা দেখছি যে প্রচুর সংখ্যায় জীব, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি বায়োডাইভার্সিটি, তো এই বায়োডাইভার্সিটিটা যখন আমরা দেখি তাহলে এই জীবগুলো কিন্তু সবাই একই সঙ্গে একই সময়ে তৈরি হওয়া নয়, এক ধরনের জীব আর এক ধরনের জীবের রূপান্তর হয়েই এখনকার যে জীবের বৈচিত্র্য যেটা সেটা আমরা দেখতে পাই। এগুলো সবই কিন্তু এভলিউশনের ফলেই সৃষ্টি হয়। এবার যখনই এই ধরনের চিন্তাভাবনার কথা আসে প্রাচীনকালে সবসময় মনে করা হতো যে যেভাবে আমরা পৃথিবীটাকে দেখছি প্রথম থেকেই বোধহয় পৃথিবীটা সেই রকমভাবেই অ্যাকচুয়ালি সৃষ্টি হয়ে আছে। কিন্তু সবার প্রথম এই জিনিসটার ধারণা যেটা আসে সেটা হচ্ছে এথেন্স শহর, মানে অ্যাকচুয়ালি গ্রিসের রাজধানী যে এথেন্স শহর, সেখানে এথেন্স স্কুল অফ ফিলোসফি একটা জায়গা ছিল যেখানে বিভিন্ন দেশের দার্শনিক, তখন তো সায়েন্টিস্ট হতো না, দার্শনিকরা এসে এখানে থাকতেন, কারণ দার্শনিকরা সেই সময়ে বিজ্ঞান চর্চা করতেন এবং স্বাভাবিকভাবেই ধর্মীয় মতামত যেগুলো সেই ধর্মীয় মতামতের বিপরীত কথা তারা বলতেন। তো যেহেতু ধর্মীয় মতের বিপরীত কথা তারা বলতেন সেই জন্য বেশিরভাগ দেশ থেকেই তাদেরকে বিতাড়িত করা হতো, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হতো। তো সবাই অ্যাকচুয়ালি এসে থাকতো সেটা হচ্ছে গ্রিসের রাজধানী এথেন্সে এথেন্স স্কুল অফ ফিলোসফি, কারণ গ্রিক যার যে সভ্যতা সেটা অনেক প্রাচীন উন্নত সভ্যতা এবং তা গ্রিকরা সবসময় মনে করতো যে এই সমস্ত দার্শনিক তারা বিভিন্ন দেশ ঘুরে আসছেন, সুতরাং তাদের যে প্রাকৃতিক জ্ঞান যেটা সেটা কিন্তু অনেক বেশি যে কোনো মানুষের থেকে এবং তাদের চিন্তাভাবনা তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে অ্যাকচুয়ালি গ্রিস কিন্তু অনেক উন্নতির শিখরে উঠেছিল। এবং যত প্রাচীন সায়েন্টিস্ট যারা ছিলেন যে প্লেটো বা অ্যারিস্টটল, তো জেনো, এরকম যে বিভিন্ন সায়েন্টিস্ট, পিথাগোরাস, সবাই কিন্তু যারা দার্শনিক ছিলেন তারা সবাই থাকতেন এথেন্স স্কুল অফ ফিলোসফি। তো সেখানেই একজন দার্শনিক ছিলেন যার নাম হচ্ছে জেনোফেন। তিনি একদিন সমুদ্রের ধারে ঘুরতে গিয়ে হঠাৎ করে পাথরের গায়েতে এরকম কিছু চিহ্ন তিনি দেখতে পান। তো সেই জন্য তার তখন প্রথম অবস্থায় মনে হয়েছিল যে এটা হয়তো কোনো রাজপ্রাসাদের ভগ্নাংশ, কিন্তু পরবর্তী ক্ষেত্রে উনি যখন খেয়াল করেন তখন বোঝেন যে এগুলো অ্যাকচুয়ালি কিন্তু পাথর দিয়ে তৈরি জিনিস নয়, এগুলো অ্যাকচুয়ালি ফসিল। এবং পৃথিবীতে সবার প্রথম আবিষ্কৃত ফসিল যেটা সেটা ছিল অ্যাকচুয়ালি অ্যামোনাইট ফসিল, যার
আনুমানিক গঠন সেই জীবের হয়তো এরকম টাইপের ছিল। এবং এই অ্যামোনাইট ফসিল পাওয়ার পর থেকেই ধারণাটা পুরোপুরি পরিবর্তন হয়। তো আগে ধারণা ছিল প্রাথমিকভাবেই যে গোটা পৃথিবীটা ঠিক যেরকমভাবে আমরা দেখছি সেটা প্রথম থেকেই সেরকম ছিল, কিন্তু এই অ্যামোনাইট ফসিল আবিষ্কারের পর প্রথম একটা ধারণা হয় যে নিশ্চয়ই আগেকার পৃথিবী যেটা সেটা পুরোপুরি আলাদা রকম ছিল এবং সেখানে অন্য ধরনের জীব বসবাস করত। এবং বর্তমানে দেখা গেছে যে বর্তমানে যে জীবগুলো সেগুলো তাদের থেকে পরিবর্তিত হয়েই এসেছে। তো সেই ধারণার সবার প্রথম অ্যাকচুয়ালি আনেন তিনি হচ্ছেন জেনোফেন, যে অ্যাকচুয়ালি গ্রিসের তিনি একজন দার্শনিক ছিলেন এবং তার হাত ধরেই সবার প্রথম এই এভলিউশনের যে আইডিয়া সেটা কিন্তু সবার প্রথম আসে। এবার এভলিউশনের কথা যখনই বলা হয় আরও কিছু বিজ্ঞানীর কথা পরবর্তী সময়েতে আসে, যেমন অ্যারিস্টটল, যাকে দেখবে অ্যাকচুয়ালি বলা হয় ফাদার অফ বায়োলজি। তো অ্যারিস্টটলের যে বক্তব্য ছিল তিনি বলেছিলেন যে সবসময় সিম্পল যে জীব, সরলতম জীব, তারা আস্তে আস্তে পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার জন্য সেখান থেকেই কমপ্লেক্স অর্গানিজম, জটিলতম জীব তারা সৃষ্টি হয়। মানে সরল জীবই ধীরে ধীরে রূপান্তরের ফলে জটিল জীব সেখানে সৃষ্টি করে। অন্যদিকে হারবার্ট স্পেন্সার একটা জিনিস বলেন যে সবসময় সরল জীব থেকে জটিল জীব যে সৃষ্টি হওয়া তার কিন্তু কখনোই নয়, কারণ বিভিন্ন জীবের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই দেখো যে জটিল হবে তার কিন্তু কখনোই নয়, কারণ অনেক ক্ষেত্রে অঙ্গ সরলীকৃত হয়। যেমন দেখা যায় যে নিষ্ক্রিয় অঙ্গের ক্ষেত্রে বলা হয় যে নিষ্ক্রিয় অঙ্গ যেগুলো দেখবে হয় যে আগে কোনো অঙ্গ হয়তো কার্যকারী ছিল, বর্তমানে সেটা আর কার্যকারী নয়। যেমন অ্যাকচুয়ালি দেখবে যে মানুষের অভিযোজনের ধারায় যে মানুষের যে পূর্বপুরুষ বা আদি পুরুষ যারা ছিল তাদের ক্ষেত্রে লেজ ছিল, কিন্তু বর্তমান মানুষের ক্ষেত্রে লেজ অনুপস্থিত। তাহলে সেক্ষেত্রে দেখো যেটা হয়েছে সেটা হচ্ছে যে সবসময় যে সরল থেকে জটিলই হবে তার কিন্তু কোনো ব্যাপার নয়, মানে গোটা দেহের মধ্যে সব গঠনেরই যে পরিবর্তন হবে তা নয়, স্পেসিফিক্যালি যে পরিবেশে আছে তার সাপেক্ষে কিছু গঠন তার পরিবর্তন সেখানে কিন্তু হবে। এবং সেখানকার মধ্যে কিছু গঠন দেখা যায় সরলতম গঠন থেকে জটিলতম গঠন সেখানেতে যেতে পারে। কারণ ধরো যে সাপোজ মানুষ যখন মানে আগেকার যে জীব যেটা মানুষের পূর্বপুরুষ তারা গাছে থাকতো, তারা তখন তাদের দেহের মধ্যে লেজ ছিল এবং সেই লেজের মাধ্যমে তারা যেটা করতো সেটা হচ্ছে যে গাছের ডালটাকে ধরে রাখতো এবং তার ফলে তাদের হাত দুটো ফ্রি হতো এবং তারা যে কোনো কাজ, গাছ থেকে ফল পাড়া বা অন্যান্য কাজ তারা করতে পারতো। তো এর পরবর্তী সময় যখন তারা মাটিতে থাকতে শুরু করলো তখন দেখা গেল লেজ আস্তে আস্তে অবলুপ্ত হয়ে গেল এবং হাতের গঠন আরও বেশি সুগঠিত হতে শুরু করলো। তো এক ধরনের ফর্ম থেকে অন্য ধরনের ফর্মে চেঞ্জ হয় এবং বিভিন্ন গঠন পরিবেশের সাপেক্ষে রূপান্তরিত হয়ে সরলতম গঠন থেকে জটিলতম গঠনে রূপান্তর হতে থাকে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন চার্লস ডারউইন, তিনি বলেন ডিসেন্ট উইথ মডিফিকেশান। সবসময় সরল থেকে কমপ্লেক্স হবে এমন কোনো নয়, কমপ্লেক্স থেকে সিম্পলও হতে পারে নিষ্ক্রিয় অঙ্গের ক্ষেত্রে যেটা হয়, আবার কোনো ক্ষেত্রে সিম্পল থেকে কমপ্লেক্সও হতে পারে, যে হাতের সরলতম গঠন থেকে জটিলতম গঠনে হতে পারে। আবার কিছু ম্যামেলসের ক্ষেত্রে দেখবে অগ্রপদ সেটা ডানায় রূপান্তর হয়ে যেতে পারে, অন্য কোনো গঠনে রূপান্তর হয়ে যেতে পারে, যেমন বাদুড়ের ক্ষেত্রে হয়, বা তিমি মাছের ক্ষেত্রে সেটা অগ্রপদটা দেখবে ফ্লিপার বা অ্যাকচুয়ালি মানে যেটা সাঁতার কাটার জন্য উপযোগী একটা গঠনে রূপান্তর হতে পারে। তো যাই হোক, যে যখনই এক ধরনের জীব থেকে অন্য ধরনের জীব সৃষ্টি লাভ করে তারা কোনো না কোনো রূপান্তর নিয়ে আসে, সেটা সরল থেকে জটিল হতে পারে বা জটিল থেকে সরলও সেটা হতে পারে। এবং তার হাত ধরেই সবার প্রথম বায়োলজির একটা নতুন শাখা তৈরি হয় চার্লস ডারউইনের হাত ধরে, সেটার নাম হচ্ছে এভলিউশনারি বায়োলজি। এবার যখনই আমরা এভলিউশন সম্পর্কে পড়তে যাব সবার প্রথম যেটা আমাদের পড়তে হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মহাবিশ্ব সম্পর্কে একটা ধারণা, যে পৃথিবীর মধ্যে প্রাণের সূচনা কিভাবে হয়েছিল। তো মনে করা হয় যে আমরা যে বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছি সেই বিশ্বব্রহ্মাণ্ডের কোথায় শুরু কোথায় শেষ আমাদের জানা নেই। তো এই ইউনিভার্স সেটা ধরে নেওয়া হয় মোটামুটি 10 থেকে 15 বিলিয়ন বছর আগে হয়তো এই ইউনিভার্সের সূচনা হয়েছিল, এটা অনুমান করা হয়। এবং এই ইউনিভার্সের মধ্যেতে প্রায় দেখতে পাওয়া যায় যে 1 লক্ষ মিলিয়ন সেখানে গ্যালাক্সি আছে এবং সেই যে গ্যালাক্সি যেগুলো রয়েছে সেই গ্যালাক্সির প্রত্যেকটা গ্যালাক্সি মানে ছায়াপথ, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে প্রায় 10,000 করে সেখানেতে স্টার বা নক্ষত্র সেখানে থাকে। তো ওরকমই 1 লক্ষ মিলিয়ন গ্যালাক্সির মধ্যেই একটা গ্যালাক্সি বা একটা ছায়াপথ হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথ, মিল্কি ওয়ে যেটাকে বলা হয়।
এবং সেখানকার মধ্যে সেই আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে প্রায় দেখতে পাওয়া যায় 100 বিলিয়ন স্টার আছে। মানে আকাশগঙ্গায় যে ছায়াপথ সেটা অনেক বড় আকৃতির ছায়াপথ এবং সেখানেতে প্রায় 100 বিলিয়ন স্টার আছে এবং সেই স্টারগুলোর মধ্যে একটা স্টার বা একটা নক্ষত্র হচ্ছে সেটা হচ্ছে সূর্য এবং তাকে কেন্দ্র করেই ঘুরছি আমরা যে গ্রহগুলো, তাদের একটা গ্রহ হচ্ছে পৃথিবী। তার মানে গোটা মহাবিশ্বের সাপেক্ষে আমাদের যে গ্রহ বা আমাদের যে পৃথিবী সেটা নগণ্য। এবার যদি আমরা আমাদের অ্যাকচুয়ালি পৃথিবীর কথা ভাবতে যাই, তাহলে পৃথিবী অ্যাকচুয়ালি দেখো যাকে কেন্দ্র করে, যে নক্ষত্রটাকে কেন্দ্র করে ঘুরছে সেটা হচ্ছে সূর্য এবং সূর্যের যেটা হয় সেটা হচ্ছে বাইরের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড আর অন্যদিকে ভেতরের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 20 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে বুঝতেই পারছো তাপমাত্রা কতটা বেশি। এবং পৃথিবী অ্যাকচুয়ালি সূর্য থেকে প্রায় 151.54 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এবং অ্যাকচুয়ালি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী প্রায় 29.6 কিলোমিটার পার সেকেন্ড এরকম একটা গতিতে সেটা ঘুরছে। কিন্তু আমরা এই মানে প্রবল গতিটাকে অনুভব করতে পারি না কেন? তার একটাই কারণ, সেটা হচ্ছে অভিকর্ষজ বলের কারণে, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আমরা এই জিনিসটাকে ফিল করতে পারি না। এবার যখনই দেখবে সবার প্রথম বলা হয় যে প্রাচীন পৃথিবী যখন তৈরি হয় তখন সেক্ষেত্রে যেটা বলা হয় যে আজ থেকে প্রায় 450 থেকে 500 কোটি বছর আগে অ্যাকচুয়ালি প্রাচীন পৃথিবী সেখানেতে সৃষ্টি হয়েছিল। এবং যখন প্রাচীন পৃথিবী সৃষ্টির কথা বলা হয় সেখানে বলা হয় যে নক্ষত্রের মানে সূর্যের সাথে অন্য কোনো একটা বড় নক্ষত্রের ধাক্কা হয় এবং সেখান থেকে অ্যাকচুয়ালি সূর্যেরই একটা ভাঙা টুকরো দিয়ে বিভিন্ন গ্রহ তৈরি হয় এবং সেখানকার মধ্যেই সূর্যের একটা ভাঙা টুকরো দিয়ে পৃথিবীরও অ্যাকচুয়ালি সৃষ্টি। আবার একটা অন্য ধারণার কথা বলা হয় যেটাই অধিক গ্রহণযোগ্য, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় নেবুলার হাইপোথিসিস বা নীহারিকা প্রকল্প, যেখানেতে বলা হয় যে অ্যাকচুয়ালি যে পৃথিবী যেটা সৃষ্টি হয়েছে গোটা আমাদের যে সৌরমণ্ডল এই গোটাটাই অ্যাকচুয়ালি তৈরি হয় একটা গ্যাসীয় পিণ্ড থেকে এবং প্রাচীনকালেতে যখন পৃথিবী বা অন্যান্য নক্ষত্রগুলো সৃষ্টি হয়নি তখন গোটা পরিবেশটাতেই একটা গ্যাসীয় পিণ্ড ছিল এবং গ্যাসীয় পিণ্ড থেকে কিছু কিছু কণা তারা একত্রীভূত হয়ে ছোট ছোট গোলকের মতো গঠন তৈরি করে এবং সেখানকার মধ্যে যে কোনো একটা বড় আকৃতির কণা সেটাই এক একটা নক্ষত্র তৈরি করে আর ছোট কণাগুলো সেই বড় কণাকে ঘিরে অ্যাকচুয়ালি ঘুরতে শুরু করে এবং সেগুলোই পরবর্তী ক্ষেত্রে গ্রহ এবং তারও ছোট আকৃতির যে কণাগুলো তৈরি হয় সেগুলো ধীরে ধীরে মানে উপগ্রহ তৈরি করে একে অপরকে কেন্দ্র করে ঘুরতে শুরু করে। তো এইভাবে পৃথিবীর সৃষ্টি হয় এবং পৃথিবীর প্রথম যখন সৃষ্টি হয় পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। এরপর দেখা যায় যে আস্তে আস্তে তাপ বিকিরণের ফলে ধীরে ধীরে বৃষ্টিপাতের জন্য জলচক্র চলার কারণে আস্তে আস্তে পৃথিবীর মধ্যে তাপ বিকিরণ হয় এবং তাপ বিকিরণের ফলে ধীরে ধীরে পরিবেশটা প্রাণ সৃষ্টির উপযোগী হয়ে ওঠে। এবং যখনই এই প্রাণ সৃষ্টির উপযোগী হয়ে ওঠে প্রথমে কিন্তু কোনো জৈব বস্তুই ছিল না, অ্যাকচুয়ালি অজৈব বস্তু যেগুলো পরিবেশের মধ্যে ছিল বাতাসের মধ্যে সেখান থেকেই জৈব বস্তু যেগুলো সেগুলো সৃষ্টি হয়। এবং সবার প্রথম হাক্সলে এই ধারণাটা দেয় এবং তিনি এই পদ্ধতিটার নাম দেন অ্যাবায়োজেনেসিস বা বায়োপোয়েসিস, অর্থাৎ যেটাতে বলা হয় যে অজৈব বস্তু থেকে জৈব বস্তুর সেখানে সূচনা লাভ হয়। এবার যখনই অ্যাকচুয়ালি পৃথিবীতে প্রাণ সৃষ্টির কথা বলা হয় বা এভলিউশনের কথা বলা হয় সেখানে প্রাণ সৃষ্টির সাপেক্ষে বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ অ্যাকচুয়ালি প্রাধান্য লাভ করেছিল। যেমন খুব প্রাচীনকালে একটা ধারণা ছিল যে থিওরি অফ স্পেশাল অরিজিন, সেখানে সুয়ারেজ বলে একজন ধর্মযাজক তিনি বলেছিলেন যে 6 দিনে গোটা পৃথিবীটা ভগবান সৃষ্টি করেছে, যেটা অ্যাকচুয়ালি বাইবেলের প্রধান কথা। যে বিভিন্ন দিনেতে বাইবেলের ঘটনাটাকে যদি পড়া হয় তাহলে দেখা যায় যে এক এক দিন এক একটা মানে বলা হয় যে ভগবান 6 দিনে গোটা পৃথিবী সৃষ্টি করেন এবং এক এক দিন এক একটা জিনিস তৈরি করেন, যে বাতাস, গাছপালা, নদী, জল, এই জিনিসগুলো এক একটা তৈরি করে এবং সর্বশেষে তিনি যে জীবটা তৈরি করেন সেটা হচ্ছে মানুষ। এবার এবং সেই অনুযায়ী দেখো অ্যাকচুয়ালি বাইবেলের যে হিসেব তাতেই কিন্তু আমরা অনেকটা চলি বলা যেতে পারে। যেমন দেখবে যে আমাদের সপ্তাহে যে 7 দিন সেটা কিন্তু অ্যাকচুয়ালি বাইবেলেরই হিসেব। বাইবেলের যে গল্প লেখা আছে তাতে ছিল যে 6 দিন
গোটা পৃথিবীটা যখন সৃষ্টি করতে যায় তখন 5 দিন ভগবান পুরো কাজ করে, একদিন কিছু অল্প কাজ করে এবং তার পরবর্তী সপ্তম দিন ছুটি নেন। তো সেই জন্যই যেটা হয় দেখবে সপ্তাহের ক্ষেত্রেও 5 দিন আমাদের পুরো কাজ হয়, শনিবারটা অর্ধেক কাজ হয় এবং রবিবার যেটা সেটা ছুটি থাকে। তো সেই হিসেবেই গল্প যেটা সেটা সাজানো ছিল, কিন্তু সত্যি কথা বলতে যে এটা একটা ধর্মীয় মত, এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, সেই জন্য এই ধারণাটা কিন্তু এভলিউশনের সাপেক্ষে বা জীবনের সূচনার সাপেক্ষে কখনোই গ্রহণযোগ্য নয়। সেকেন্ড যে মতবাদ যেটা ছিল সেটা হচ্ছে থিওরি অফ স্পন্টেনিয়াস অরিজিন, যে অ্যাকচুয়ালি দেখবে যেটা বলা হয় যে পৃথিবীতে যখন প্রাণের সূচনা হয় তখন একটা ধারণা ছিল যে ভ্যান হেলমন্ট বলে একজন সায়েন্টিস্ট বলেছিলেন যে পচা জিনিস থেকে, যেমন বিভিন্ন দেখা যায় যে সেখানে অ্যাকচুয়ালি ছত্রাক জন্মগ্রহণ করে, ফাঙ্গি, যেমন দেখবে পচা খড় বা পচা কাঠের ওপর থেকে যেমন এরকম দেখবে ছত্রাক জন্মগ্রহণ করে, সেরকমই দেখা যায় মাংসর টুকরো কিছুদিন যদি রেখে দেওয়া হয় তাহলে দেখা যায় যে সেখানেও অ্যাকচুয়ালি বিভিন্ন পতঙ্গের লার্ভা ধীরে ধীরে জন্মগ্রহণ করতে থাকে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তো এটাই বলা হয় থিওরি অফ স্পন্টেনিয়াস অরিজিন, যার বক্তব্য ছিল যে পচা জিনিস থেকে নতুন জীবের উৎপত্তি হয়। কিন্তু দেখা যায় যে অ্যাকচুয়ালি সবথেকে বড় বক্তব্য হলো যে জৈব বস্তুই পচে, অজৈব বস্তু কখনো পচে না। তাহলে যে জিনিসটা থেকে পরবর্তী জীব তৈরি হচ্ছে তাহলে সেটা তো জৈব বস্তু, তাহলে জৈব বস্তু ছাড়া তো যদি কিছু না পচে তাহলে সেই জৈব বস্তুটাই বা এলো কোথা থেকে? তার মানে অ্যাকচুয়ালি দেখো যেহেতু অজৈব বস্তু, যে জল, পাথর, মাটি এগুলো যেহেতু পচে না বা বাতাস এগুলো যেহেতু পচে না, সুতরাং এই ধারণাটার এখানে কোনো রকমভাবেই দেখো জীবন সৃষ্টির ইতিহাসকে ব্যাখ্যা করতে পারে না। কারণ পচা জিনিস থেকে জীবন সৃষ্টি হলে যে জিনিসটা পচছে সেটা এলো কোত্থেকে? অন্যদিকে দেখো আর একটা তত্ত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে থিওরি অফ কসমিক অরিজিন, যেখানে বলা হয় যে অন্য কোনো গ্রহ থেকে অ্যাকচুয়ালি উল্কার মাধ্যমে যে বা কসমিক ডাস্টের মাধ্যমে সেখান থেকে জীবনের কোনো একটা রূপ, সেটা কোনো উদ্ভিদের বীজ হতে পারে বা কোনো গ্যামেট হতে পারে, সেগুলো এসছিল বা রেণু হতে পারে, সেটা কোনোভাবে পৃথিবীতে এসে পড়ে এবং সেখান থেকে জীবনের সূচনা হয়। কিন্তু বাস্তবিক পক্ষে এই মতবাদেরও খুব একটা গুরুত্ব নেই, কারণ যে বাইরের গ্রহ থেকে যখন আসে তখন সেখানে উল্কাপিণ্ড যেগুলো থাকে সেগুলো আগুন ধরে যায়, ওই উচ্চ তাপমাত্রায় কখনোই কোনো বীজের বা কোনো জীবের বেঁচে থাকা কখনোই সম্ভব নয়। এবং তারা যখন পরিবেশে আসছে পুরোপুরি অক্সিজেনবিহীন একটা পরিবেশে দীর্ঘ সময় বেশ কয়েক বছর ধরে সেটা আসছে, তাহলে ওই পরিবেশেও জীবনের অস্তিত্ব থাকা কোনোদিনই সম্ভব নয়। তাই বাস্তবিক পক্ষে এই তত্ত্বও খুব একটা গ্রহণযোগ্য নয়। অন্যান্য তত্ত্বের সাপেক্ষে বলা হয় যেটা, সেটা হচ্ছে সায়ানোজেন মতবাদ। তো পৃথিবীর একদম আদি জীব বা আদি সালোক সংশ্লেষকারী স্বভোজী জীব যেটা বলা যায় সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল যেটাকে বলা হয়। তো নীলাভ সবুজ শৈবালের মধ্যে একটা রঞ্জক বস্তু ছিল, সেটার নাম হচ্ছে সায়ানোজেন। তো এই সায়ানোজেন বলা হয় যে পৃথিবীর মধ্যে আদি একটা জৈব বস্তু। এবার মনে করা হয় যে সবার প্রথম সায়ানোজেন তৈরি হয়েছিল এবং সেখান থেকেই মানে অন্যান্য জৈব বস্তু অর্থাৎ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যেগুলো প্রধান জৈব বস্তু, যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং নিউক্লিক অ্যাসিড যেটা দিয়ে ডিএনএ আরএনএ তৈরি হয়, সেগুলো তৈরি হয়। কিন্তু সত্যি মানে প্রকৃতপক্ষে এখনও অবধি ল্যাবরেটরির মধ্যে বা পরীক্ষাগারের মধ্যে সায়ানোজেন কেমিক্যাল থেকে কোনোভাবেই জৈব বস্তু অর্থাৎ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট তৈরি করা সম্ভব হয়নি। সেই জন্য এই তত্ত্বটাও খুব একটা গ্রহণযোগ্য নয়। আর একটা তত্ত্ব যেটা খুব গুরুত্ব পায় সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ভাইরাল থিওরি অফ অরিজিন, যেটা বলা হয় যে অ্যাকচুয়ালি জীব জ্বরের মধ্যবর্তী পর্যায়ে, ভাইরাসকে দেখবে বলা হয় জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ে। তো সেই জন্য মনে করা হয় যে প্রথম অজৈব বস্তু থেকে প্রথম তৈরি হয়েছিল ভাইরাস এবং সেখান থেকে সৃষ্টি হয় পরবর্তী সময়ে যেটা, সেটা হচ্ছে অন্যান্য জীব। কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা জিনিস বোঝা যায় যে ভাইরাস সংখ্যায় বাড়ার জন্য, কারণ ভাইরাস জীবদেহের বাইরেতে সেটা নিষ্ক্রিয় বস্তুর মতো থাকে এবং তারা সংখ্যায় বাড়ার জন্য যেটা দরকার লাগে সেটা হচ্ছে অপর কোনো একটা পোষক দেহ, মানে অন্য কোনো একটা ব্যাকটেরিয়া কোষ হোক বা অন্য কোনো উদ্ভিদ বা প্রাণী কোষ। তাহলে ভাইরাসকে বাড়তে গেলে তো কোনো একটা সজীব কোষ প্রয়োজন।
তাহলে নিশ্চয়ই ভাইরাস কখনোই প্রথম জীব হতে পারে না, কারণ ভাইরাসকে বাড়ার জন্য একটা সজীব কোষের ওপর নির্ভরশীল হতে হয়। তাহলে সেই অবশ্যই সজীব কোষ আগে তৈরি হয়েছে, তারপর কিন্তু ভাইরাসের সৃষ্টি। তো সেই জন্যে এই তত্ত্বগুলোর কোনোটাই কিন্তু সঠিক অ্যাকচুয়ালি জীবনের সৃষ্টির ইতিহাসকে ব্যাখ্যা করতে পারে না, যার জন্য কোনোভাবেই এই তত্ত্বগুলো এভলিউশনের ঘটনাকেও ব্যাখ্যা করতে সক্ষম হয়নি। এর পরবর্তী ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব আছে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় বায়োকেমিক্যাল অরিজিন অফ লাইফ। দুজন বিজ্ঞানী, একজন হচ্ছেন ওপারিন এবং আরেকজন হচ্ছে হ্যালডেন, তারা দুজন মিলে একটা তত্ত্ব দেন যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্রোটোবায়োজেনেসিস বা কেমোজেনি। এবং তাদের যে তত্ত্ব ছিল সেই তত্ত্ব অনুযায়ী যেটা বলা হতো সেটা হচ্ছে যে প্রাচীন যে পরিবেশ ছিল, প্রাচীন পরিবেশের মধ্যে প্রচুর পরিমাণে সেখানে কিন্তু পরিবেশের তাপমাত্রা বেশি থাকার জন্য প্রচুর পরিমাণে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টিপাত হতো, এবং সেই বৃষ্টিপাতের সময় প্রচুর সেখানে অ্যাকচুয়ালি বজ্রবিদ্যুৎ সেখানে তৈরি হতো, এবং বজ্রবিদ্যুতের সময় ওই বিদ্যুতের যে স্পার্কিং হয় সেই স্পার্কিংয়ের মধ্যেতে প্রচুর শক্তি থাকে, এবং এই বাতাসের মধ্যে যে বিভিন্ন রকম মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এই যে সমস্ত অজৈব বস্তুগুলো বা অজৈব অ্যাকচুয়ালি রাসায়নিক বস্তুগুলো, মানে এগুলো সব অজৈব বস্তু যেগুলো বাতাসের মধ্যে ছিল, তারা এই বিদ্যুৎ স্ফুলিঙ্গের শক্তির প্রভাবে এরাই যুক্ত হয়, এবং যুক্ত হয়ে বিভিন্ন রকম প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের যে একক, মানে এই ইনঅর্গ্যানিক মলিকিউলগুলো যুক্ত হয়ে তারা যেগুলো তৈরি করে সেগুলো হচ্ছে মাইক্রো মলিকিউল, মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের যে একক। যেমন কার্বোহাইড্রেটের একক হচ্ছে মনোস্যাকারাইড, একক শর্করা, মানে সরলতম শর্করা যেগুলো, বা দেখা যায় প্রোটিনের একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, ফ্যাটের একক ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ডিএনএর একক যেটা সেটা হচ্ছে নিউক্লিওটাইড, এই সমস্ত উপাদানগুলো তৈরি হয়। এবং পরবর্তী পর্যায়ে এগুলো বৃষ্টির জলের মাধ্যমে এসে সমস্ত সমুদ্রের জলেতে পড়ে, এবং সমুদ্রের জলের পড়ার পর অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এই শর্করাগুলো পরস্পর যুক্ত হয়ে জটিল শর্করা তৈরি করে, এবং অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল যোগ হয়ে ফ্যাট তৈরি করে, এবং নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়ে ডিএনএ, আরএনএ তৈরি করে, এবং সেগুলো কি বলা হয় ম্যাক্রোমলিকিউল। এবং এই ম্যাক্রোমলিকিউল প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সমন্বিত সমুদ্রের জলের এই যে মিশ্রিত গঠনটা, এটারই তারা নাম দেন হট ডাইলিউট স্যুপ। এবং সেখান থেকেই আসে যে ধারণা সেটা হচ্ছে হট ডাইলিউট স্যুপ মডেল। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা হয় সেই হট ডাইলিউট স্যুপের ওই যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যেগুলো রয়েছে তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে এসে ছোট ছোট প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সমন্বিত পুঞ্জীভূত কিছু গঠন তৈরি করে, যে গঠনগুলোই অ্যাকচুয়ালি প্রোটোসেল বা আদি কোষ বলা হয়, এবং যেখান থেকেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে প্রোক্যারিওট কোষ মানে ব্যাকটেরিয়া জাতীয় কোষ, এবং সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে ইউক্যারিওটিক কোষ সেটা সৃষ্টি হয়। এবং এখানে এই যে গঠনটা যেটা সৃষ্টি হয়েছিল তাদের ধারণার মত অনুযায়ী সেটা হচ্ছে হট ডাইলিউট স্যুপ বা প্রোবায়োটিক স্যুপ, এবং সেখানকার প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যুক্ত হয়ে তারা দেখা যায় যে গঠন তৈরি করে, এবং সেই গঠনের ধারণা অনুযায়ী দেখবে দুটো ধারণার কথা বলা হতো। একটাকে বলা হতো কোয়াজারভেট মানে প্রোটোসেল, যেটা বলা হতো যে প্রোটিন, কার্বোহাইড্রেট যুক্ত হয়ে কিছু আদি কোষ তৈরি করতো, যেখান থেকে পরবর্তী ক্ষেত্রে প্রোক্যারিওট এবং ইউক্যারিওট কোষ সৃষ্টি হয়। তো একটা ধারণা ছিল কোয়াজারভেট আর একটা ধারণা ছিল মাইক্রোস্ফিয়ার। অ্যাকচুয়ালি কোয়াজারভেট যেটা ছিল সেই কোয়াজারভেটের ক্ষেত্রে যেটা দেখবে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে কোয়াজারভেট যেটা সেটা ছোট ছোট ভেসিকেলের মতো গঠন, এবং যেটা অ্যাকচুয়ালি লিপিড অণু একত্রিত হয়ে গঠনটা তৈরি হয়। অন্যদিকে সিডনি ফক্স বলে একজন সায়েন্টিস্ট তিনি মাইক্রোস্ফিয়ার বলে একটা ধারণার কথা বলেন, এবং তার বক্তব্য যেটা ছিল যে মাইক্রোস্ফিয়ার ও ড্রপলেটের মতো একটা গঠন স্ট্রাকচার, যেটা অ্যাকচুয়ালি তৈরি হয় সেটা হচ্ছে প্রোটিনয়েড দিয়ে, মানে প্রোটিন এখানেতে কিন্তু প্রধান ভূমিকা গঠনের প্রধান ভূমিকা। মানে কোয়াজারভেটের ধারণাটি ছিল মেনলি লিপিড দিয়ে তৈরি, এটার মেন ধারণা ছিল প্রোটিন দিয়ে, প্রোটিন পার্সেন্টেজটা বেশি, অন্যান্য জৈব অণুও কিন্তু আছে, মানে কার্বোহাইড্রেট, ফ্যাট, অন্যান্য জিনিসও সেখানে রয়েছে। এবার কোয়াজারভেট যেটা সেটা আস্তে আস্তে বাড়তে সক্ষম, আর মাইক্রোস্ফিয়ার সেটা হচ্ছে কোরক সৃষ্টি বা বার্ড ফর্ম করতে সক্ষম, যার জন্য ওরা অ্যাকচুয়ালি কী করতে পারতো যে একটা মাইক্রোস্ফিয়ার থেকে সেকেন্ড আবার একটা মাইক্রোস্ফিয়ার তৈরি করতে সক্ষম ছিল। কোয়াজারভেটের ক্ষেত্রে সিঙ্গেল মেমব্রেন স্ট্রাকচার,
একটা মেমব্রেন দিয়ে তৈরি, আর মাইক্রোস্ফিয়ার ডবল মেমব্রেন স্ট্রাকচার। আর অন্যদিকে কোয়াসারভেট যেটা হয় সেটা হচ্ছে লিপিডের একত্রীকরণের জন্য হয়, আর মাইক্রোস্ফিয়ার যেটা হয় সেটা হচ্ছে প্রোটিন কম্পোনেন্টের একত্রীকরণের মাধ্যমে হয়। তো এইটা ছিল অ্যাকচুয়ালি আদি কোষের ধারণা। এবং এখানেতে যেটা মানে তুলনামূলকভাবে যেটা মনে করা হয় সেটা হচ্ছে যে মাইক্রোস্ফিয়ারের ধারণা, কারণ মাইক্রোস্ফিয়ার জাতীয় গঠনের কিছু জীবাশ্ম অ্যাকচুয়ালি বর্তমানে পাওয়া গেছে, তো সেই কারণে মাইক্রোস্ফিয়ারের ধারণাটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় কোয়াসারভেটের তুলনায়। সেই জন্যই বলা হয় হট ডাইলিউট স্যুপ থেকে যেটা সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার। কিন্তু মাইক্রোস্ফিয়ার মডেলটার একটু রেকটিফিকেশান আছে, যে বলা হয় যে এখানে প্রোটিন বেশি থাকতে পারে কিন্তু সেখানে লিপিডের পার্সেন্টেজও খুব বেশি কম সেখানে কিন্তু ছিল না। তো সেই কারণে অ্যাকচুয়ালি এখানে মাইক্রোস্ফিয়ারের ধারণাটাই তুলনামূলক উন্নত ধারণা হিসেবে ধরা হয়, এবং মনে করা হয় যে প্রোবায়োটিক যে স্যুপ ছিল যেখানেতে প্রোটিন কার্বোহাইড্রেট মিশে হট ডাইলিউট স্যুপ তৈরি করেছিল, সেই অণুগুলো একত্রীকরণের পর সেখান থেকে মাইক্রোস্ফিয়ার তৈরি হয়, এবং মাইক্রোস্ফিয়ার যে প্রোটোসেল সেখান থেকেই তৈরি হয় প্রোক্যারিওট কোষ মানে ব্যাকটেরিয়া জাতীয় কোষ, এবং সেখান থেকে তৈরি হয় ইউক্যারিওট কোষ। এবং প্রথম দিকে এককোষী ইউক্যারিওট অর্থাৎ অ্যামিবা, তারপর প্যারামেসিয়াম, ইউগ্লিনা এই জাতীয় জীবগুলো সৃষ্টি হয়, এবং সেখান থেকে ধীরে ধীরে রূপান্তরিত হয়ে আস্তে আস্তে উন্নত জীব হতে হতে আজকের যে বহুকোষী গঠন এবং সবথেকে উন্নত যে মানুষ তার কিন্তু সৃষ্টি লাভ হয়। এবং এই গোটা পদ্ধতিটা অ্যাকচুয়ালি সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব যেটা সেটা হচ্ছে হট ডাইলিউট স্যুপ এই মডেলের মাধ্যমে। এবং এর যে সঠিক প্রমাণ, সেই প্রমাণ আমরা পাই যেটা সেটা হচ্ছে মিলার উরের অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট থেকে। 1952 সালে মিলার বলে একজন সায়েন্টিস্ট তিনি এক্সপেরিমেন্টস করে দেখান যে সত্যি করেই এইভাবে প্রাচীন পরিবেশে বিদ্যুৎ স্ফুলিঙ্গের মাধ্যমে অজৈব বস্তু থেকে জৈব বস্তু তৈরি হওয়া সম্ভব। এবং মিলার সবার প্রথম পরীক্ষাটা স্টার্ট করেন, কিন্তু তার স্টুডেন্ট উরে সে কিন্তু পরীক্ষাটায় সফলতা অনেক বেশি পায়। তো মিলার যখন পরীক্ষাটা স্টার্ট করে তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে এই গোটা সেটআপটা, পরীক্ষার সেটআপ যেটা সেটা খুব সিম্পল। সেই সিম্পল সেটআপটার মধ্যে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে একটা ছোট জলের কন্টেনার নেওয়া হয়েছিল, একটা ছোট কন্টেনার নেওয়া হয়েছে যেখানে জল রাখা আছে, সেটা মোটামুটি 5 ml মতো। এবং এখানেতে জলটাকে বুনসেন বার্নার দিয়ে গরম করা হচ্ছে। যখনই গরম করা হচ্ছে এখান থেকে একটা ওয়াটার ভেপার জলীয় বাষ্প যাচ্ছে, এবং সেটা গিয়ে পৌঁছাচ্ছে একটা বড় কন্টেনারের মধ্যে। যে কন্টেনার যেটা রয়েছে সেটা হচ্ছে প্রায় দেখতে পাওয়া যায় এই বড় কন্টেনার অ্যাকচুয়ালি যেটা রয়েছে সেটা প্রায় 500 ml এরকম তার অ্যাকচুয়ালি সাইজ, তার হিসেব মতো এটা 500 ml। এবার স্বাভাবিকভাবেই দেখো যে এই যে কন্টেনারটা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 500 ml। এবার এই কন্টেনারটার মধ্যেতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। এটাকে অ্যাকচুয়ালি যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে মানে তিনটে জিনিসকে মোটামুটি মিশিয়ে রাখা হয়েছিল, যেটা সেটা হচ্ছে মানে এখানে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন 2:2:1 এই অনুপাতে মেশানো হয়। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দেয়া সেটা হচ্ছে দেখো যে এই কন্টেনার যতটা আমি পদার্থ তৈরি করতে চাইবো তার অনুযায়ী আমি কন্টেনারটাকে চেঞ্জ করতে পারি। মানে আমার যদি আমি একটু বেশি পরিমাণ এক্সপেরিমেন্টটাকে করতে চাই, প্রথম দিকে ইনিশিয়ালি ছোট সেটআপের মধ্যে করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে যেটা করা হয়েছিল যে এখানে এই যে কন্টেনারটা যেটা জল থাকতো সেটা প্রায় রাখা হয়েছিল যেটা সেটা হচ্ছে 500 ml ওয়াটার, আর এই কন্টেনারটা যেটা করা হয়েছিল সেটা হচ্ছে 5 লিটার। 5 লিটারের একটা কন্টেনার এখানেতে তৈরি করে সেখানে বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি করা হয়েছিল। এবার এখানেতে এই জায়গার পরিবেশটা পুরো আদি পরিবেশের মধ্যে করা হয়েছিল। যেমন দেখো সেখানে জলীয় বাষ্প আনার একটা ব্যবস্থা করা হয়েছে, এবং অন্যদিকে এখানে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন যেটা সেই আদি পরিবেশেতে ছিল। দেখবে আদি পরিবেশ যেটা সেটা অক্সিজেনবিহীন একটা পরিবেশ ছিল, এবং হাইড্রোজেন ছিল বলে সেই পরিবেশটাকে বলা হতো বিজারণধর্মী পরিবেশ। সেই বিজারণধর্মী পরিবেশ তৈরি করে সেখানে বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি করা হয়েছিল। এবার সেই বিদ্যুৎ স্ফুলিঙ্গের মধ্যেতে ওই মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন 2:2:1 অনুপাতে মেশানো হয়েছিল, এবং এই কন্টেনারের তাপমাত্রা ছিল প্রায় 800 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে এখানে তাপমাত্রা দিয়ে ওটাকে ফোটানো হচ্ছিল, এবং এখানে টাংস্টেন ইলেকট্রোড ব্যবহার করে প্রায় 75,000 ভোল্ট
এখানে স্পার্কিং তৈরি করা হয়, যেটা একদম বিদ্যুৎ স্ফুলিঙ্গের শক্তির কিছুটা অনুরূপ। এবং কিছুক্ষণ মানে এখানেতে অ্যাকচুয়ালি জলীয় বাষ্প কিছুক্ষণ থাকার পরেই সেটা আস্তে আস্তে এই পথ দিয়ে নামতে থাকে, এবং এই পথেতে অ্যাকচুয়ালি কনডেন্সারের মাধ্যমে জলটাকে ঠান্ডা করার, মানে এই ভেতরে জলীয় বাষ্পটাকে ঠান্ডা করার একটা ব্যবস্থা থাকে। এবং সেখান থেকে যখন আসে এটাকে ঠান্ডা করে দেখো অ্যাকচুয়ালি জল হিসেবে এটাকে স্টপককের মাধ্যমে এটাকে রাখা হয়। এখানে একটা স্টপকক রাখা হয়, যেটার মাধ্যমে এখানে যে জলটা ঘনীভূত হয়ে সঞ্চিত হচ্ছে এই স্টপককের মাধ্যমে সেটাকে কালেক্ট করা হয়। এবার এই কালেক্ট করার পর এখানেতে যদি কোনো এই রাসায়নিক বিক্রিয়াতে যদি কোনো জৈব বস্তু তৈরি হয়, তাহলে স্বাভাবিকভাবেই সেটা জলীয় বাষ্পের মাধ্যমে এখানে এই কন্টেনারের মধ্যে আসবে, এবং মিলার যেটা করে এই কন্টেনারটা নিয়েই তার কেমিক্যাল অ্যানালিসিস করতে স্টার্ট করেন। এবং তিনি কিন্তু সত্যি করেই এখানে জৈব বস্তুর উপস্থিতির কথা তিনি দেখেন, এবং মেনলি যেটা পান সেটা হচ্ছে যে দুটো জিনিস, একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড মানে প্রোটিন গঠনের একক, এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে নিউক্লিওটাইড তিনি পান। এবং সেখান থেকে প্রমাণিত হয়ে যায় যে হট ডাইলুট স্যুপের যে মডেলের যে ধারণা সেটা একদম ঠিক। এর কারণ সত্যি করেই অজৈব বস্তু ওরকম আদি পরিবেশের মধ্যে, অক্সিজেনবিহীন পরিবেশের মধ্যে বিদ্যুৎ স্ফুলিঙ্গের মাধ্যমে সত্যি করেই জৈব বস্তু তৈরি করতে সক্ষম। কিন্তু মিলার মানে এই পরীক্ষার রেজাল্ট কিছুটা কম পেয়েছিলেন, কারণ তিনি এখান থেকে মোটামুটি 4টের মতো জৈব বস্তুর উপস্থিতির কথা জানতে পেরেছিলেন। অন্যদিকে তার ছাত্র যখন এই সেটআপটা নিয়ে পরীক্ষা শুরু করেন, তিনি একটা সিস্টেম করেন, তার মাথায় একটা জিনিস আসে যে কোনো পদার্থ যদি খুব কম সামান্য পরিমাণে তৈরি হয়, তাহলে সেই পদার্থটা জলীয় বাষ্পের মাধ্যমে নাও আসতে পারে, সেটা এই কন্টেনারের গায়েতেই লেগে থাকবে। সেই জন্য তিনি যেটা করেন সেটা হচ্ছে তার সেটআপের মধ্যে এই যে কন্টেনারটা বড়, এই কন্টেনারটা কিছুদিন ধরে এই সেটআপটা চালানোর পর খোলার ব্যবস্থা করেন, অর্থাৎ সাইডে কিছু নব লাগিয়ে দেন যার মাধ্যমে এই কন্টেনারটাকে সেপারেট করা সম্ভব। এবং তিনি যেটা করেন যে দীর্ঘদিন বেশ কিছুদিন ধরে এই সেটআপটাকে চালান, যাতে অল্প পরিমাণ যে পদার্থগুলো তৈরি হচ্ছে সেগুলো যাতে তুলনামূলক কম মানে একটু বেশি পরিমাণ অ্যাকচুয়ালি তৈরি হতে পারে। এবার সেটা চালানোর পর তিনি যেটা করেন এই কন্টেনারটাকে সেপারেট করে নেন, এবং এর ভেতর থেকে তুলো দিয়ে অ্যাকচুয়ালি বিভিন্ন কেমিক্যালগুলোকে কালেক্ট করেন, এবং সেইগুলোকে যখন কেমিক্যাল অ্যানালিসিস করে দেখেন তখন প্রায় এই কন্টেনারের ভেতরে প্রায় 20 রকমের জৈব বস্তুর কথা অ্যাকচুয়ালি তিনি জানতে পারেন। তো এইটা থেকেই অ্যাকচুয়ালি প্রমাণিত হয়ে যায় যে সত্যি করেই ওইভাবেই আদি পরিবেশেতে কিন্তু জীবনের সূচনা হয়েছিল। যদিও বর্তমানে আর একটা নতুন তত্ত্বের সন্ধান দেয়া হয়, কিন্তু সেটা এখনও অবধি খুব একটা গ্রহণযোগ্য নয়, বা খুব একটা সেটার কিন্তু বর্তমানে তার সঠিকভাবে প্রমাণ এখনও পাওয়া যায়নি। সেটা হচ্ছে বলা হয় ভলক্যানিক ভেন্ট হাইপোথিসিস, যেখানেতে বলা হয় যে সমুদ্রের নিচেতে কিছু আগ্নেয়গিরি আছে, সেই আগ্নেয়গিরি অঞ্চলে কিছু জীবের গঠন প্রকৃতি যখন অ্যানালিসিস করা হচ্ছে তখন দেখা যাচ্ছে সেটা সেই গভীর সমুদ্রের মধ্যে সেই জীবগুলোর গঠন, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যেটা সেটা আমাদের গঠনের থেকে অনেকটা আলাদা, তাদের কেমিক্যাল স্ট্রাকচারগুলো। তো সেই জন্য একটা ধারণা এখন এই অর্থেও পোষণ করা হচ্ছে যে হয়তো এমন হতে পারে যে জীবনের সূচনা এইভাবে না হয়ে হয়তো এরকম গভীর জলের মধ্যে যে সমস্ত আগ্নেয়গিরি আছে, কারণ জীবনের যেগুলো আদি জীব সেগুলো সবই কিন্তু জলীয় পরিবেশেই তাদের দেখো আধিক্য, এবং জলজ পরিবেশেই সবার প্রথম জলের মধ্যেই জীবনের সূচনা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে স্থলজ জীবের যেহেতু উৎপত্তির কথা বলা হয়, মানে টেরিস্ট্রিয়াল জীবের ক্ষেত্রে তার তৈরি হয় কিন্তু অনেক পরে, অ্যাকোয়াটিক অ্যাকচুয়ালি অর্গানিজমে কিন্তু প্রথম থেকে তৈরি ছিল। তো সেই হিসেবেই ধরে নেওয়া হয় যে এমন হতেও পারে হয়তো ওই ভলক্যানিক ভেন্ট বা সমুদ্রের নিচের যে আগ্নেয়গিরি আছে সেখানেই হয়তো জীবনের সূচনা হয়েছিল। তো এই ধারণাই দেয়া হয়। তো এরকম তত্ত্বের সাপেক্ষে দেখো সেগুলোকে প্রমাণ করা হচ্ছে। এবার চলে আসছি যে জীবনের সূচনার পরেই যেটা আসছে সেটা হচ্ছে এক ধরনের জীব থেকে আরেক ধরনের জীবের সৃষ্টি হওয়া। তো তার সাপেক্ষে যে জিনিসটা বলা হয় দেখো সেটা হচ্ছে থিওরিজ অফ অ্যাকচুয়ালি অর্গ্যানিক এভলিউশন। তো যখনই বিভিন্ন তত্ত্ব দেখবে এর সাপেক্ষে দেয়া হয়, এবং দুজন সায়েন্টিস্টের তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ। প্রথম যে তত্ত্বটা অ্যাকচুয়ালি রয়েছে সেটা হচ্ছে ল্যামার্কের তত্ত্ব। ল্যামার্ক হচ্ছে যিনি অ্যাকচুয়ালি বায়োলজি যে শব্দটা, যে বায়োলজি টার্মটা সবার প্রথম যিনি ব্যবহার করেন তিনি হচ্ছে ল্যামার্ক।
এবং ল্যামার্ক অ্যাকচুয়ালি লন্ডনের একজন ব্যক্তি এবং তিনি তার ফিলোসফিক জুলজি বইয়েতে অ্যাকচুয়ালি যে তিনি প্রমাণ করেন যে কিভাবে এক ধরনের জীব থেকে এক ধরনের জীব সৃষ্টি হয়, তার ধারণা হিসেবে যেটা দেন সেটা হচ্ছে জিরাফের গলা লম্বা হওয়ার ঘটনাকে তিনি ব্যাখ্যা করেন। যা তার ধারণা অনুযায়ী ছিল যেটা, সেটা হচ্ছে আগেকার যে জিরাফ ছিল তাদের গলা ছোট আকৃতির ছিল, কিন্তু অভিযোজনের ধারায় এক ধরনের জীব থেকে অন্য ধরনের জীব অ্যাডাপ্টেশনের সময় দেখা যায় যে জিরাফের গলা আস্তে আস্তে লম্বা হয় এবং তার কারণ তিনি বর্ণনা করেন। এবার সেই তার যে বক্তব্যটা ছিল সেই বক্তব্যটাকে যদি অ্যাকচুয়ালি বলা হয় ল্যামার্কিজম। তো ল্যামার্কিজম নিয়ে যদি আমরা একটু পড়ি তাহলে বলেন যে যখনই পরিবেশ পরিবর্তন হয়, কারণ পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে বর্তমান সময় অবধি পরিবেশ সবসময় পরিবর্তন হয়েছে, যখনই পরিবেশ পরিবর্তন হয় তখনই তার সাপেক্ষে জীবের চাহিদারও পরিবর্তন হয়। সাপোজ ধরো আমি যদি বলি যে ম্যামেলস থেকেই দেখবে যে এই যে তিমি মাছ এটাও কিন্তু ম্যামেলস। তো ম্যামেলস যারা হয় যে স্তন্যপায়ী প্রাণী তারা তো স্থলজ। এবার স্থলভাগে দেখো যখন জীবের সংখ্যা বাড়তে থাকে তখন সব ম্যামেলসের পক্ষে স্থলভাগের মধ্যে থাকা বা টেরিস্ট্রিয়াল রিজিয়নের মধ্যে থাকাটা কখনোই সম্ভব হয় না। তো সেই জন্য কি হয় যে কিছু জীব যারা জলভাগের সংলগ্ন অঞ্চলে ছিল তারা আস্তে আস্তে জলের মধ্যেতে সাঁতার কাটতে শুরু করে এবং তার জন্য দেখা যায় যে দীর্ঘদিন ধরে ওই কাজটা ঘটার জন্য আস্তে আস্তে তাদের দেহের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে অগ্রপথ ধীরে ধীরে প্যাডেলে রূপান্তর হয়ে যায়, যেটার ফলে তারা সাঁতার কাটতে সক্ষম হয় এবং তাদের দেহের মধ্যে চেঞ্জেস আসে। তো যখনই দেখা যায় যে কোনো ক্ষেত্রে ওরকম নিজের দেহের ভেতরে একটা ইন্টারনাল ভাইটাল ফোর্স তৈরি হয়, নিজের দেহেতে কোনোভাবে দেহকে বা পরিস্থিতির সাপেক্ষে নিজের দেহের ভেতরে কোনো চাহিদা তৈরি হয়, তখনই তার বক্তব্য হচ্ছে ল্যামার্কিজমের বক্তব্য হচ্ছে অরিজিন অফ নিউ অর্গ্যানস অ্যাজ পার নেসেসিটি। যখনই কোনো কিছুর চাহিদা তৈরি হয় তখনই দেহের ভেতরে যখনই ওরকম চাহিদা তৈরি হয় আস্তে আস্তে জীবের দেহেতে বিভিন্ন অঙ্গের উৎপত্তি হয়। তো যখন দেখো তার বক্তব্য অনুযায়ী এটাও যে জিরাফ যখন প্রথম দিকে যে জিরাফগুলো ছিল সবই ছোটো গলার জিরাফ ছিল, এবার সবাই গাছের পাতা খেতে শুরু করে। এবার দেখা যায় ছোট জিরাফের সংখ্যা যেহেতু আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে তখন দেখা যায় যে নিচের ডালের পাতাগুলো সব একটা সময় শেষ হয়ে যায়। তখন প্রত্যেকটা জিরাফই চেষ্টা করে ওপরের ডালের পাতা খেতে। তাহলে যখনই ওপরের ডালের পাতা খেতে চাইবে তাহলে গলাটাকে লম্বা করতে হবে, তাহলে অটোমেটিক্যালি গলার যে পেশি বা হাড় বা নার্ভ বা রক্তবাহ সেগুলোতে দেখো টান পড়ছে এবং দীর্ঘদিন ধরে এই টান পড়ার জন্য আস্তে আস্তে ওদের গলাটা কী হয় লম্বা হতে থাকে এবং এটা একটা জেনারেশন নয়, পরপর জেনারেশনের মধ্যে এটা ঘটতে থাকে যে কোনো একটা জেনারেশনে সামান্য একটু গলাটা একটু লম্বা হলো, পরবর্তী জেনারেশন যখন জন্মাচ্ছে সে কিন্তু সামান্য লম্বা গলা নিয়েই জন্মগ্রহণ করছে এবং সে তার গোটা জীবনযাত্রায় ওপরের ডালের পাতা খাওয়ার জন্য আরও কিছুটা গলা তার লম্বা হলো এবং পরবর্তী জেনারেশান সেই রকম হাইটেরই লম্বা গলা নিয়ে জন্মালো, তার পরবর্তী জেনারেশান আবার চেষ্টার জন্য আরও কিছুটা লম্বা হলো। তো এরকম করেই আস্তে আস্তে জেনারেশান আফটার জেনারেশান, একটা জেনারেশানে কখনোই নয়, সেখানে অনেক কটা জেনারেশানের পর আস্তে আস্তে যত উপরের ডালের পাতা খাওয়ার চেষ্টা করেছে তাদের দেহেতে অ্যাকচুয়ালি গলাটা ক্রমাগত লম্বা হয়েছে। এবং তার বক্তব্য হচ্ছে ইউজ অ্যান্ড ডিসইউজ, অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী যে অঙ্গকে যে কোনো জীব বেশি ব্যবহার করে সেই অঙ্গ ক্রমাগত উন্নত হতে থাকে, আর যে অঙ্গ অ্যাকচুয়ালি ব্যবহার করে না সেগুলো আস্তে আস্তে অবলুপ্তির পথে চলে যায়, যেমন নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ তিনি দেন। এবং অন্যদিকে দেখবে এই যে ক্যারেক্টার যেটা জীব পাচ্ছে, অর্থাৎ কোনো একটা জিরাফ তার জীবনচক্রে হয়তো কিছুটা লম্বা গলা লাভ করলো, তাহলে পরের জেনারেশনের জীবটা কিন্তু ওইটুকু লম্বা গলা নিয়েই জন্মাতে হবে, কারণ সেই যদি আগের মতোই হয় তাহলে তো সে একটা জায়গাতেই প্রত্যেকটা জেনারেশনে গিয়ে শেষ হচ্ছে। অর্থাৎ কোনো একটা জেনারেশনের জীব কিছুটা লম্বা গলা নিয়ে জন্মালে পরের জেনারেশনে যখন জন্মাবে তখন নর্মালি যেন ততটা লম্বা গলা নিয়েই সে জন্মায় এবং তারপরে সে আবার নিজের গোটা লাইফ স্প্যানেতে সে আরও কিছুটা গলাটা লম্বা করবে। তারপরের জেনারেশন যখন জন্মাবে সেই ততটা লম্বা গলা নিয়েই জন্মাবে, তার জন্য সে তার জীবনচক্রে আরও কিছুটা গলাটাকে লম্বা করতে পারবে। তো সেই জন্যই বলা হয় ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, যে শুধুমাত্র একটা নতুন তার নেসেসিটির সাপেক্ষে নতুন একটা অর্গ্যান তার জেনারেট হলো সেটাই নয়, সেটা তার পরবর্তী জেনারেশনেও কিন্তু আসতে হবে।
এবং তার পরবর্তী ক্ষেত্রে এইভাবে যখনই দেখো আস্তে আস্তে পরিবর্তন হয়, তাহলে এক ধরনের জীব থেকে আর এক ধরনের জীবের এইভাবেই সৃষ্টি হয়, কারণ আগের জীবটার থেকে বর্তমান জীবটা দেখতে অনেকটা আলাদা হয়ে যায় এবং তার প্রভাবেই নতুন জীব যেটা, নতুন স্পিসিস যেটা, সেটা সৃষ্টি হয়। এবং তার মানে যে বক্তব্য ছিল, সেই বক্তব্যের সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ ছিল ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গ্যান, অর্থাৎ অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র। যে অঙ্গকে ব্যবহার করবে সেটা আস্তে আস্তে উন্নত হবে, যেমন তিমি মাছের ক্ষেত্রে বা ডলফিনের ক্ষেত্রে প্যাডেলের অ্যাকচুয়ালি গঠন, বা জিরাফের ক্ষেত্রে গলা লম্বা হওয়া, সেরকম কিছু অঙ্গ ব্যবহার দীর্ঘদিন না হতে হতে সেটা নষ্ট হয়। যেমন নিষ্ক্রিয় অঙ্গ, যে কানের পেশি যেটা কান নড়াতে হেল্প করে, বা আমাদের তৃতীয় মোলার দাঁত বা লেজ, অথবা ক্ষুদ্রান্ত বৃহদন্তের সংযোগস্থল, যে স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনের যে জায়গাটা কানেকশান, সেখানেতে অ্যাপেন্ডিক্স যেটা থাকছে তার স্ট্রাকচার। এবং এটা ছাড়াও দেখা যায় যে আরও কিছু এক্সাম্পল দেয়, যেমন সাপের ক্ষেত্রে তারা যখনই কোনো শত্রু প্রাণী আসে তারা চট করে অ্যাকচুয়ালি মাটির ভেতরেতে গর্তের মধ্যে ঢুকে যায়। এবার পা থাকলে তাদের ওই মুভমেন্টের সমস্যা হয়, তো সেই জন্য আগেকার দিনে মানে প্রথম যখন সাপের সৃষ্টি হয় তখন কিন্তু তাদের পা ছিল, কিন্তু বর্তমানে দেখো সেটা অবলুপ্ত হয়ে গেছে। আবার যে জীবগুলো অ্যাকচুয়ালি জলের মধ্যে সাঁতার কাটে, জলের মধ্যে সাঁতার কাটার সুবিধার জন্য তাদের দেহের আঙুলগুলো দেখা যায় পাতলা চামড়া দিয়ে আটকানো থাকে, যেটাকে বলা হয় লিপ্ত পদ, ওয়েবড ফিট। তো সেটা থাকার জন্য তারা দেখবে সাঁতার কাটতে সুবিধা লাভ করে। তাহলে যে কোনো জীব পরিবেশে থাকার জন্য তার কিন্তু নতুন নতুন অ্যাডাপ্টেশন তৈরি হয়ে যেতে পারে, যেমন পাখির ক্ষেত্রে বা হাঁসের ক্ষেত্রে এরকম একটা অ্যাডাপ্টেশন তৈরি হওয়া। তো তার বক্তব্য ছিল ইউজ অ্যান্ড ডিসইউজ, যে অ্যাকচুয়ালি যে জিনিসটা ব্যবহার করবে সেই অঙ্গটা আরও উন্নত হবে, যেটা ব্যবহার করবে না সেটা অনুন্নত হবে। এবং বাস্তবিক পক্ষের কিছু মানে অ্যাকচুয়ালি এক্সাম্পল দেখতে পাওয়া যায় যেটা ল্যামার্কিজমকে অ্যাকচুয়ালি সাপোর্ট করে। যেমন দেখা যায় মায়ানমারেতে কায়ান উপজাতির কিছু মানুষ আছে, তাদের মহিলারা অ্যাকচুয়ালি কী করে, যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর গলার মধ্যেতে একটা রিং এরকম পরে, এবং রিং পরার জন্য কি হয়, ওদের গলার আকৃতিটা অনেকটা লম্বা হয়ে যায়। এটা কিছুই নয়, প্রাচীন ধারণা অনুযায়ী ওদের যে দেবদেবী তাদের গলা অনেক লম্বা, এবং সবসময় মনে করা হয় যে যার গলা যত লম্বা হবে সেই মহিলা তত সুন্দরী। তো দেখা যায় যে বর্তমানে ওরা এরকম টাইপের জিনিস ব্যবহার করার জন্য এখন যে কায়ান যারা জন্মায় মেয়েরা, তাদের নর্মালি গলার আকৃতি অনেকটা লম্বা হয়। অন্যদিকে দেখা যায় চাইনিজদের ক্ষেত্রে একটা সেখানে পদ্ধতি আছে, যে তাদের ক্ষেত্রে বলা হয় মানে তাদেরও অ্যাকচুয়ালি দেবদেবীদের যেটা বলা হতো সেটা হচ্ছে লোটাস ফিট, মানে যে পা যেটা, সেই পাটা হচ্ছে পদ্ম ফুলের পাপড়ির মতো। তো সেইটার জন্য ওরা যেটা করে সেটা হচ্ছে যে ছোটোবেলা থেকেই পায়ের থেকে ছোট সাইজের অ্যাকচুয়ালি জুতো ছোটোদেরকেই একদম পরানো হয়, ছোটোবেলা থেকেই পরানো হয়। তার জন্য ওদের পায়ের বৃদ্ধি যেটা সেটা স্বাভাবিক মানুষের থেকে অনেক কম হয়। তো সেইটা দেখা যায় যে দীর্ঘদিন ধরে ওই পদ্ধতি চলার ফলে বর্তমানে যে মানুষ জন্মগ্রহণ করে তাদের পায়ের আকৃতি কিন্তু সাধারণ মানুষের থেকে কমই হয়। তো এরকম কিছু এক্সাম্পল আছে, যে এক্সাম্পলগুলো কিছুটা ব্যতিক্রমী ঘটনা, যেটা দেখায় যে সত্যি করেই ল্যামার্কিজম যেটা, সেই ল্যামার্কিজম বাস্তবিক জীবনেও কিছু উদাহরণ হিসেবে দেখা যায়। কিন্তু সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ল্যামার্কিজম কাজ করে না। যেমন দেখা যায় যে কোনো একজন মানুষ সে তার গোটা জীবনকাল জুড়ে প্রচুর পরিমাণে ব্যায়াম করলো এবং তার দেহের মধ্যে প্রচুর মাসেল স্ট্রাকচার তৈরি হলো, বা কেউ স্পোর্টস অ্যাক্টিভিটি প্রচুর সে পার্টিসিপেট করলো, খুব ভালো ক্রিকেট খেলে বা খুব ভালো ফুটবল খেলে বা খুব ভালো হয়তো দৌড়ায়। তো দেখা যায় যে এমন কখনোই নয় যে এর যখন পরবর্তী সন্তান জন্মগ্রহণ করে সে প্রথম থেকেই খুব বিরাট পরিমাণ সে বডি স্ট্রাকচার নিয়ে তৈরি হচ্ছে বা সে খেলায় এক্সপার্ট হয়ে আছে, যে এমন কখনোই হয় না যে সচিনের ছেলে সে নিজেও সচিনের মতোই বড় ক্রিকেটার হবে। তো ন্যাচারালি যে কোনো ক্ষেত্রেই দেখো এই ঘটনাটা কিন্তু প্রযোজ্য, যে সবসময় মানে ক্যারেক্টার যেগুলো আসে ওইভাবে নতুন কোনো ক্যারেক্টার চলে এলো এবং সেটা জেনারেশান আফটার জেনারেশান থাকবে, এটা কখনোই দেখো হয় না। তাহলে এটা ল্যামার্কিজমের ব্যতিক্রমী ঘটনা। এবং এমনও কোনো দিনও হয় না যে কোনো একজন জেনারেশান
ধরো কোনো একটা মানুষ প্রচুর পরিমাণে পড়াশোনা করলো, তো যেহেতু সে প্রচুর পরিমাণে পড়াশোনা করেছে, এমন কখনোই হয় না যে সে প্রচুর পড়াশোনা করেছে বলে তার পরবর্তী জেনারেশন যে আসবে সে কিন্তু প্রচুর জ্ঞান নিয়েই আসবে, তা কিন্তু কখনো হয় না। কারণ নেক্সট জেনারেশনের জীবকে আবার কিন্তু প্রথম থেকেই অর্থাৎ ABCD থেকেই আবার শুরু করতে হয় এবং সেখান থেকেই তাকে কন্টিনিউ করতে হয়। তো ন্যাচারালি দেখো যে এই ঘটনাগুলোকে কখনোই ল্যামার্কিজম ব্যাখ্যা করতে পারে না। এবং এটা ছাড়াও দেখা যায় যে আরও কিছু এক্সপেরিমেন্ট করা হয়, যেমন অ্যাকচুয়ালি ওয়াইজম্যান বলে একজন সায়েন্টিস্ট, তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে ইঁদুরের লেজ তিনি 22 জেনারেশান জুড়ে ইঁদুর জন্মগ্রহণের সাথে সাথেই লেজটাকে কেটে দেন। তাহলে ইঁদুররা তাদের জীবনের গোটা মানে কোনো স্টেজেতেই দেখো লেজকে তারা ব্যবহার করলো না, তাহলে তাদের তো লেজের দৈর্ঘ্য কমে যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে 23তম জেনারেশন যখন জন্মগ্রহণ করছে তখনও যে লেজ নিয়েও জন্মাচ্ছে তার দৈর্ঘ্য কিন্তু স্বাভাবিক ইঁদুরের লেজের দৈর্ঘ্যের অনুরূপী। আবার দেখা গেছিল যে ড্রসোফিলা যে মাছি হয়, ড্রসোফিলা মাছিকে 30 জেনারেশন জুড়ে তাকে অন্ধকার ঘরেতে রেখে দেওয়া হয়, কিন্তু তারপরেও যখন যে মাছি জন্মগ্রহণ করে তার দেখা যায় যে চোখের আকৃতি কোনোভাবেই সেখানে কিন্তু ছোট হয় না, এবং প্রত্যেকটা মাছির যে চোখ যেটা হয় সেটা হচ্ছে কম্পাউন্ড আই, দেখবে অনেক কটা ছোটো ছোটো চোখ নিয়ে তৈরি, এবং ছোটো ছোটো চোখগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ওমাটিডিয়াম বা বলা হয় ফ্যাসেট। এবং দেখা যায় যে 30 জেনারেশন পরেও ওই ফ্যাসেট বা ওমাটিডিয়ামের সংখ্যা কিন্তু কোনোভাবেই কমেনি, যেমন ছিল সেরকমই। তো সেটা থেকেই বোঝা যায় যে দেখো সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, ল্যামার্কিজম সব ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রযোজ্য হয় না, কিছু ঘটনার সাপেক্ষে দেখা যায় যে ল্যামার্কিজম হয়তো কাজ করে। এবার এইগুলোতে যেটা বলা হয় যে অ্যাকচুয়ালি এই পরিবর্তন যেটা আনা হচ্ছে, যে লেজ কাটা হচ্ছে বা ধরো অন্ধকার ঘরে রাখা হচ্ছে, এতে যেটা হয় সেটা হচ্ছে ফিনোটাইপ বা বাহ্যিক গঠনের পরিবর্তন হয়। কিন্তু আমরা জানি যে জীবের মধ্যে যদি বংশ পরম্পরায় বৈশিষ্ট্য পরিবর্তন আনতে হয় তাহলে তার জিনোটাইপে তার পরিবর্তন আনতে হবে, অর্থাৎ তার দেহের যে ডিএনএ আছে সেই ডিএনএর মধ্যে পরিবর্তন আনতে হবে। কিন্তু কোনোদিনও কোনো জীবের আভ্যন্তরীণ চাহিদার জন্য তার ডিএনএর কোনোদিনও পরিবর্তন হয় না। যেমন অ্যাকচুয়ালি দেখো যে যখন কোনো মানুষ ছোটাছুটি করছে, সেই যখন স্পোর্টস অ্যাক্টিভিটি দেখাচ্ছে তার দেহের মাসেল চেঞ্জ হচ্ছে, তার নার্ভ একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু তার সেটা গোটাটাই ফিনোটাইপিক ক্যারেক্টার, সেটা তার ডিএনএকে কোনোভাবে চেঞ্জ করছে না, যার জন্য ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ওই বৈশিষ্ট্য কোনোদিনই কিন্তু যাবে না। এবার তাহলে স্বাভাবিকভাবেই যেহেতু এই ল্যামার্কিজমের যে আভ্যন্তরীণ যেটা চাহিদা, আভ্যন্তরীণ চাহিদা যেটা হয় যে কারো মনে হচ্ছে যে সে খুব বড় বডি বিল্ডার হবে, তার বডি স্ট্রাকচার সে সেইভাবে তৈরি করবে, সে খুব ওয়ার্কআউট করছে, ব্যায়াম করছে, তার আভ্যন্তরীণ চাহিদার জন্য দেখা গেল তার দেহের মাসেল স্ট্রাকচার ডেভেলপ হলো, কিন্তু যেটা পরিবর্তন হলো পুরোটাই কিন্তু ফিনোটাইপিক পরিবর্তন, জিনোটাইপিক কিন্তু কখনোই কোনো পরিবর্তন নয়। তাহলে সেই জন্যই দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই ল্যামার্কিজম যেটা সেটা যুক্তিসঙ্গত নয়। তো সেই তুলনায় অ্যাকচুয়ালি জিনোটাইপের দিকে যে বিজ্ঞানী গুরুত্ব দিয়েছিলেন বা ডিএনএ পরিবর্তনের কথা যে বিজ্ঞানীর অ্যাকচুয়ালি ধারণার মধ্যে ছিল সেটা ছিল চার্লস ডারউইন। তো চার্লস ডারউইন ইনি একজন বিজ্ঞানী এবং এভলিউশনের ক্ষেত্রে এনার বক্তব্যই বেশি গ্রহণযোগ্য। তো তিনি 5 বছর ধরে আটলান্টিক এবং অ্যাকচুয়ালি প্যাসিফিক ওশেনের বিভিন্ন জায়গাতে তিনি ঘুরেছিলেন, প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চলে ঘুরেছিলেন এবং তিনি একটা জাহাজের মাধ্যমে ঘুরেছিলেন যেটার নাম হচ্ছে HMS বিগল, এবং তার নাম অনুযায়ী তাকে বলা হয় সেটা হচ্ছে বিগল অভিযান। এবং মানে 1820 সালে তিনি ওরকমভাবে বিভিন্ন জায়গায় ঘোরেন এবং সেখানকার জীবগুলোকে তিনি পর্যবেক্ষণ করেন এবং তার ধারণাগুলোকে লিখিয়ে রাখেন একটা বইয়েতে, এবং সেটা বইয়ের আকারে পাবলিশ করেন, যেটা খুব পপুলার একটা বই, যেটা মানে 1859 সালেতে ওটা অ্যাকচুয়ালি পাবলিশড হয়, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। খুব ইম্পর্ট্যান্ট একটা বই, যদিও অ্যাকচুয়ালি তার যে ধারণাগুলো ছিল সেটা অ্যাকচুয়ালি চার্লস ডারউইনের সাথে আর একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি হচ্ছেন আলফ্রেড রাসেল ওয়ালেস। তারা দুজনে অ্যাকচুয়ালি চিন্তাভাবনা করে একটা বই তারা অ্যাকচুয়ালি পাবলিশ করেছিলেন, সেই জন্য অনেকের ক্ষেত্রেই বলা হয় যে দুজনকার ভূমিকাই এখানে সমান ছিল, কিন্তু তবুও অধিক গ্রহণযোগ্য যার নাম বা যার নামটা বেশি পপুলার সেটা হচ্ছে চার্লস ডারউইন।
এবার ডারউইনের যে বক্তব্য ছিল সেটাকে আমরা বলি সেটা হচ্ছে ডারউইনিজম। এবার ডারউইনিজমের যে ধারণা ছিল যে কিভাবে এক ধরনের জীব থেকে এক ধরনের জীব সৃষ্টি হয়, তার ধারণা ছিল যে কোনো একটা পরিবেশ যখনই কোনো জীবের জন্য ফেভারেবল হবে, ধরো দেখা যাচ্ছে কোনো একটা বনভূমিতে প্রচুর পরিমাণে হরিণ আছে, তাহলে স্বাভাবিকভাবেই সেই হরিণকে খায় যারা বা হরিণকে শিকার করে বেঁচে থাকে যারা, তারা হচ্ছে বাঘ। তাহলে ন্যাচারালি যখনই এই হরিণের অ্যাভেলেবিলিটি প্রচুর বেড়ে যাবে, তাহলে ন্যাচারালি দেখা যাবে সেখানে বাঘের সংখ্যাও কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে থাকবে। তাহলে তার জন্যই দেখা যাবে যে ওখানেতে বাঘের একটা সময় আসবে যে ওভার পপুলেশন হয়ে যাবে, অর্থাৎ বাঘের সংখ্যা যেহেতু ওখানে খাবার পাচ্ছে এবং সেখানেতে ওরা আস্তে আস্তে সংখ্যায় মানে ওখানে তো প্রাকৃতিক পরিবেশটাও অনুকূল, তাহলে সেখানেতে দেখা যাবে যে ওদের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়তে থাকবে। কিন্তু যে কোনো একটা বনভূমির কথা ভাবতে গেলে দেখো তার কিন্তু যে চারধারের যে পরিসরটা সেটা সীমিত, তাহলে তার এরিয়াটাও সীমিত এবং সেখানে যে হরিণগুলো বাড়ছে মানে হরিণ যেগুলো রয়েছে, যত দেখো বাঘের সংখ্যা বাড়বে হরিণের সংখ্যা কিন্তু কমতে কমতে আসবে এবং হরিণের সংখ্যাটাও তখন কিন্তু রেস্ট্রিক্টেড বা একটা নির্দিষ্ট পরিমাণে হয়ে যাবে। তাহলে যখনই কোনো একটা জীবের পপুলেশন বাড়তে থাকে, ওভার পপুলেশন যখনই হয়ে যায় এবং চারপাশের পরিবেশের মধ্যে তার খাদ্য এবং বসবাসের স্থান সেটা যখন পরিমাণটা যখন কমতে থাকে, তাহলে কারণ যখনই বাঘের সংখ্যা বাড়বে তাদের খাদ্য এবং বসবাসের একটা অভাব হবে। এবার তারপরেই যেটা হয় সেটা শুরু হয় স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যে তখন জীবগুলোর মধ্যে বেঁচে থাকার জন্য মারপিট শুরু হয়। কারণ বাঘ তখন কি করে, হরিণ শিকারের জন্য নিজেদের মধ্যে মারপিট করতে শুরু করে। এবার যখনই ওই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হয় তখন তিন ধরনের অ্যাকচুয়ালি স্ট্রাগল হয়। একটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক, মানে হচ্ছে যে হরিণকে শিকার করার জন্য বাঘে বাঘে মারপিট হতে পারে। ইন্টার স্পেসিফিক মানে হচ্ছে হরিণকে শিকার করার জন্য বাঘের সাথে সিংহের মারপিট হতে পারে। এবং থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ন্যাচারাল। এবং ন্যাচারাল যেটা বলা হয় সেটা হচ্ছে যে কোনো বনভূমির মধ্যে দেখবে অনেক ন্যাচারাল ডিজাস্টার, ঝড় বা ফরেস্ট ফায়ার, দাবানল, এগুলো থেকেও একে বাঁচতে হয়। তো এই ধরনের পরিবেশের মধ্যে দিয়ে তখন জীবগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি সারভাইভ করতে হয় এবং যখনই এই ধরনের বিভিন্ন পরিবেশের অ্যাকচুয়ালি সমস্যার সম্মুখীন হয় তখনই ডেভেলপমেন্ট অফ ভেরিয়েশন, তখনই অ্যাকচুয়ালি ডারউইন বলেন যে হঠাৎ করে কোনো একটা নতুন উন্নত জীবের সূচনা হবে। এবার এই যে হঠাৎ করে জীবের সূচনা কিভাবে হবে এই ধারণাটাই ডারউইন খালি দিতে পারেননি এবং তিনি তখন বলেছিলেন যে হঠাৎ করে সেখানেতে উন্নত একটা সেখানে জীবের সূচনা হবে। বর্তমানে আমরা জানি যে হঠাৎ করে জীব এইভাবে যখন তৈরি হয় উন্নত জীব, তখন তার একটাই সদুত্তর, সেটা হচ্ছে মিউটেশন। মিউটেশনের মাধ্যমে হঠাৎ করে নতুন একটা বৈশিষ্ট্যে জীব তৈরি হতে পারে। যেমন দেখবে অ্যাকচুয়ালি বলা হয় যে কোনো একটা ক্লাসরুমেতে আমরা দেখি যে কোনো একজন স্টুডেন্টের হয়তো আকৃতিটা তার বয়স কিন্তু বাকিদের সঙ্গে সমানই, কিন্তু তার গ্রোথটা খুব বেশি, যার জন্য সে আকার আকৃতিগতভাবে সেটা অনেক বড় অন্যান্য জীবের তুলনায় বা ক্লাসের অন্যান্য স্টুডেন্টের তুলনায় তার দেখা যায় হাইট বা তার চেহারাটা কিন্তু অনেকটা শক্ত সামর্থ্য বা অনেকটা বড় আকৃতির হয়। এবার সেই আকৃতিটা বড় হওয়ার জন্য সে কিন্তু অনেক অ্যাডভান্টেজ পায়। এবার যখনই তার আকৃতিটা বড় হয় স্বাভাবিকভাবেই দেখা যায় যে তার সঙ্গে কেউ কিন্তু যে কোনো জিনিস নিয়ে কোনো ঝগড়া বা বচসায় যেতে যায় না এবং তার সাথে সাথে আর একটা জিনিস হয় যে তাকে সবাই কিন্তু অ্যাকচুয়ালি সমীহ করে চলে বা তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে। ঠিক এক্স্যাক্টলি এই ঘটনাটাই পরিবেশের ক্ষেত্রেও প্রযোজ্য, যে হয়তো দেখা যাচ্ছে এই ধরনের সংগ্রাম যখন হয় তখন কোনো একটা বাঘ এইভাবেই হঠাৎ করে তার আকৃতি খুব বড় সেরকম একটা বাঘের হয়তো সেখানে সৃষ্টি হয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই ওইটাই বলছে ডেভেলপমেন্ট অফ ভেরিয়েশন, হঠাৎ করে আকারে খুব বৃদ্ধি, একটা বড় আকৃতির বাঘ সেখানে সৃষ্টি হলো। এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যখনই দেখা যাচ্ছে যে আকৃতিটা ওর অনেকটা বড় হয়েছে, এবার যখনই সে শিকার করতে যাচ্ছে তার আকৃতি বড় বলে সে অনেক সুবিধা পাচ্ছে এবং দেখা যাচ্ছে যে অন্যান্য কোনো বাঘ যদি হরিণের পেছনে শিকার করতে আসে তার সঙ্গে কেউ তার গায়ের শক্তিতে কেউ অ্যাকচুয়ালি পেরে উঠছে না এবং যতবারই সে শিকার করতে যাচ্ছে সে কিন্তু সফল হচ্ছে। কারণ কি, তার যেহেতু গায়ের ক্ষমতা বেশি সে অন্য বাঘ বা সিংহকেও সে হারিয়ে দিতে পারছে এবং সে কিন্তু হরিণকে শিকার করে নিচ্ছে। এবং সেটাই বলছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ যেটাকে বলা হয় বাংলায় যোগ্যতমের উদ্বর্তন, যে যোগ্য সেই পরিবেশের মধ্যেতে আস্তে আস্তে বাড়ছে।
এবং দেখা যায় যে তারপরেই একটা কথা আছে যেটা, সেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। এবার দেখো প্রথম কিছুদিন ন্যাচারাল সিলেকশন জিনিসটা কি? ন্যাচারাল সিলেকশন মানে হচ্ছে খুব সিম্পল, যে কিছুদিন ধরে এই ঘটনাটা যখনই কন্টিনিউ হতে থাকবে, যে যখনই এই বড় আকৃতির বাঘটা শিকার করতে যাচ্ছে, তখন সে অন্যান্য বাঘ দেখছে যে কেউই অ্যাকচুয়ালি ওর সাথে পেরে উঠছে না। যখনই মানে অ্যাকচুয়ালি শিকার করতে যাচ্ছে, বড় বাঘটা যখনই ওখানেতে পৌঁছাচ্ছে, বাকি বাঘগুলো কেউই অ্যাকচুয়ালি ওর সাথে পেরে উঠছে না, যে বাকিদেরকে সবই ও মেরে দিয়ে বা তাড়িয়ে দিয়ে ও কিন্তু শিকারটাকে অ্যাকচুয়ালি নিজেই করছে এবং নিজে সফলভাবে অ্যাকচুয়ালি হরিণকে খেয়ে নিতে পারছে। তাহলে দীর্ঘদিন ধরে যখন এই ঘটনাটা ঘটতে থাকবে, তখন দেখা যাচ্ছে যে অন্য বাঘগুলো ধীরে ধীরে একটা চিন্তা হবে যে এর সঙ্গে যখনই আমরা যাচ্ছি, দেখা যাচ্ছে আমি এর সাথে পেরে উঠছি না, অথচ ওর সাথে মারপিট করতে গিয়ে আমার দেহের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই জন্য আস্তে আস্তে এমন একটা পরিস্থিতি তৈরি হবে কিছুদিন বাদে, যে যখনই বড় বাঘটা শিকারে যাবে, তখন বাকি বাঘরা কিন্তু আর ওর সাথে কোনো রকম বচসায় যাবে না। ওরা কিন্তু যখনই বড় বাঘটা শিকার করতে যাচ্ছে, তখন দেখা যাবে যে এই বাকি বাঘগুলো তারা কিন্তু ওখান থেকে সরে চলে আসবে, কারণ তারা দীর্ঘদিন ধরে দেখেছে যে তারা ওর সাথে পারছে না কেউ যুদ্ধে। তো সেইটা কি বলা হয় ন্যাচারাল সিলেকশন। মানে এটা বড় বাঘটার জন্য আরও বেশি একটা দেখো যে সেখানে কিন্তু অ্যাডভান্টেজ হয়ে গেল, কারণ তখন সুবিধাটা যেটা হলো সেটা হচ্ছে বড় আকৃতির যে বাঘটা রয়েছে, সেই বড় আকৃতির বাঘটার ক্ষেত্রে দেখো যেটা অ্যাডভান্টেজ সে পাচ্ছে, যে আশপাশের বাঘগুলো আর ওর কাছাকাছি আসছে না, তার জন্য ওর শিকার ধরতে আরও সুবিধা হচ্ছে। তাহলে অটোমেটিক্যালি দেখো ওই বাঘটা আরও ভালোভাবে বেঁচে আছে। এবং শুধু সে নয়, তার পরবর্তী জেনারেশান, মানে ওই বাঘটা থেকে পরবর্তী যে বাঘগুলো সৃষ্টি হচ্ছে, তারও দেখো সুরক্ষা অনেকটা বেড়ে গেল, যে তাদেরকেও দেখো চট করে, যেহেতু বড় বাঘটা ওই সংলগ্ন অঞ্চলে আছে, তাদেরকেও আক্রমণ করতে অন্য কোনো ছোট বাঘ বা কিছু কিন্তু আসবে না। তাহলে ওদের বেঁচে থাকার যে চান্সেস বা সার্ভাইবিলিটির যে চান্সেস, সেটা অনেকটা বেড়ে যাচ্ছে। তাহলে অটোমেটিক্যালি দেখা যাবে নেক্সট যেটা হবে, যে আস্তে আস্তে বড় যে আকৃতির যে বাঘটা ছিল, তাদের জেনারেশনটাই ধীরে ধীরে বাড়বে, এবং আগেকার তুলনামূলক ছোট আকৃতির যে বাঘগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে খাবার না পেতে পেতে তারা কিন্তু একটা সময় সব অবলুপ্ত হয়ে যাবে। তাহলে ন্যাচারালি দেখো যখনই ন্যাচারাল সিলেকশন হলো, তারপর থেকে দেখা গেল যে ছোট বাঘগুলোর পরিমাণ কমে গেল, এবং সেই জায়গাটাকে রিপ্লেস করে ওই জঙ্গলটার মধ্যে প্রাধান্য লাভ কাদের হয়ে গেল, সেটা হচ্ছে বড় আকৃতির বাঘগুলো। এবং সেটাই হচ্ছে দেখো নতুন এক ধরনের স্পিসিস, যে এক ধরনের জীবকে রিপ্লেস করে দিয়ে আর এক ধরনের জীবকে অ্যাকচুয়ালি দেখো সৃষ্টি হলো। তো এইভাবেই কি হয়, যে এক ধরনের জীবকে রিপ্লেস করে আর এক ধরনের জীব সেখানেতে সবসময় কিন্তু তৈরি হয়। তো এইভাবেই এক ধরনের জীবকে রিপ্লেস করে দিয়ে নেক্সট জীব তৈরি হতে হতেই মানে ধীরে ধীরে এভলিউশন, যেটা সেই এভলিউশনটা ঘটতে থাকে। তাহলে এটাই ছিল দেখো ডারউইনের বক্তব্য, যে একটা জীব থেকে একটা জীবের সৃষ্টি হওয়া। এবার ডারউইনের বক্তব্যের একটাই ত্রুটি ছিল, যে হঠাৎ করে কিভাবে উন্নত জীব সৃষ্টি হচ্ছে বা উন্নত একটা ভেরিয়েশন আসছে, সেটা তিনি সঠিক ব্যাখ্যা দিতে পারেননি, যেটা আমরা বর্তমানে বলি যে মিউটেশনের মাধ্যমে এটা আসতে পারে। তো ওটাই অ্যাকচুয়ালি দেখো ড্রব্যাক অফ ডারউইনিজমের যেটা ড্রব্যাক, যে হঠাৎ করে জীব সৃষ্টিটাকে তিনি অ্যাকচুয়ালি প্রকৃতির খেলা বা নেচার প্লে বলে অ্যাকচুয়ালি তিনি কিন্তু এড়িয়ে গেছিলেন। কিন্তু বর্তমানে আমরা জানি, যখন মানে অ্যাকচুয়ালি ওগুলোকে নিয়ে স্টাডি করা হয়, যে মিউটেশনটাই ওর কারণ, এবং এই মিউটেশনকে যখন ডারউইনিজমের সাথে অ্যাড করা হচ্ছে বর্তমান ধারণায়, এবং ডারউইনিজমের ধারণাটা একটু চেঞ্জ করা হচ্ছে, তখনই সেটাকে বলা হচ্ছে নিও ডারউইনিজম। অর্থাৎ যাতে এই বক্তব্যটা পুরোপুরি সঠিক হয়, যে মিউটেশনের মাধ্যমে হঠাৎ করে নতুন বৈশিষ্ট্যের সূচনা হয়, এবং সেটা যদি মানে পরিবেশের সাপেক্ষে অনুকূল ভেরিয়েন্ট হয় বা ওই ভেরিয়েশনটা যদি অনুকূল হয়, তাহলে অবশ্যই সেই জীবটাই পরিবেশের মধ্যে টিকে থাকে। এবার যদি আমরা একটু ল্যামার্কিজমের সাথে ডারউইনিজমের যদি একটু তুলনা করি, ল্যামার্কের থিওরির সাথে ডারউইনের থিওরির তুলনা করি, তাহলে দেখো ল্যামার্কের বক্তব্য ছিল ইউজ অ্যান্ড ডিসইউজ, ব্যবহার অব্যবহার সূত্র, আর ডারউইনের বক্তব্য ছিল ভেরিয়েশন। অন্যদিকে ল্যামার্কে দেখবে কোনো এক্সটিংশন বা কোনো জীবের অবলুপ্তির কথা বলা হয়নি। তিনি বলেছিলেন প্রথম দিকে সব জিরাফই গলা ছোট ছিল, তারপর ওপরের ডালে পাতা খাওয়ার জন্য সব জিরাফেরই গলা বাড়তে থাকে। এখানে কিন্তু কোনো অবলুপ্তির কথা বলেনি। কিন্তু ডারউইন যেটা বলেছিল দেখো, যে
অ্যাকচুয়ালি প্রাচীন মানে ডারউইন এই ঘটনা সাপেক্ষে যেটা বলেছিল সেটা হচ্ছে ছোটো গলার জিরাফও প্রথম থেকে ছিল, বড় গলার জিরাফও ছিল। এবার যখন গাছের পাতাগুলো খেতে শুরু করে তখন দেখা যায় যে অ্যাকচুয়ালি নিচের ডালের পাতাগুলোকে ছোটো গলার জিরাফও খেতে পারছে, বড় গলার জিরাফও খেতে পারছে। তাহলে দেখা যায় নিচের ডালের পাতাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এবার নিচের ডালের পাতাগুলো শেষ হয়ে যাওয়ার পর লম্বা গলার জিরাফগুলো তারা উপরের ডালের পাতাগুলো পাচ্ছে বলে তারা খেতে তখনও খাচ্ছে এবং তখনও তারা বেঁচে আছে। কিন্তু নিচের ডালের যেহেতু পাতাগুলো শেষ, তাই ছোটো গলার জিরাফগুলো আর খাবার পাচ্ছে না, আস্তে আস্তে খাবার না পেয়ে এরা নষ্ট হয়ে গেল। তো এদের ক্ষেত্রে দেখো এক্সটিংশনের একটা কথা আসছে, যেমন এই যে বলছিলাম যে দুর্বল যে বাঘগুলো সেগুলো আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে এবং তাকে রিপ্লেস করে দিয়ে নতুন আর একটা বড় আকৃতির বাঘ সেখানে সৃষ্টি হচ্ছে। আর ল্যামার্কিজমে দেখো যেটা বলা হচ্ছিল ইনক্রিজিং কমপ্লেক্সিটি, ওই যে কোনো অঙ্গের ব্যবহারের ফলে আস্তে আস্তে অঙ্গের জটিলতা ধীরে ধীরে বাড়ছে। আর ডারউইনিজম যেটা বলেছিল দেখো যে হঠাৎ করে কোনো একটা বৈশিষ্ট্য এলে, অর্থাৎ বড় আকৃতির বাঘ যদি তার হয় মিউটেশনের মাধ্যমে, তার ডিএনএর পরিবর্তনের মাধ্যমে, তাহলে সেই বৈশিষ্ট্যটাই তার কিন্তু বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইনহেরিটেন্স। এবং বাস্তবিক পক্ষে সেটা সম্ভব যে ডিএনএর যদি কোনো চেঞ্জ আসে সেটা বংশ পরম্পরায় পরিবর্তন হওয়া সেটা কিন্তু সম্ভব।